শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করছে প্রসিকিউশন। পাঠানো হবে ফাঁসির পরোয়ানা। রায় ভূমিকা রাখবে আওয়ামী লীগের বিচারেও মত বিশেষজ্ঞের। ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 নয়, কমছে বডি ক্যামেরার সংখ্যা। ক্রয় কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা। আনসার বাহিনীর জন্য কেনা হচ্ছে 17,000 শটগান। এবং এশিয়ান কাপ বাছাইয়ে রাতে বাংলাদেশ ভারত মহারণ। রক্ষণ ভাগ্য একাদশ নির্বাচনে সতর্ক কোচ কাবরেরা। জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। মৃত্যুদণ্ডের সাজা পরোয়ানা সহ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। দুপুরে একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে এই আবেদন। আইনে যেটা বলা আছে সেটা হলো ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে। এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কিভাবে কার্যকর করবেন। আমরা যেটা করব সেটা হলো যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী। তাদের মতে এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতেও কাজে লাগবে। রাজনীতিবিদদের এর থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান ওয়ালির প্রতিবেদন। আবু সাইদ মুগ্ধ ও অসীম রিয়াগব সহ 1400 ছাত্র জনতাকে হত্যাযজ্ঞের প্রথম রায় দেখল বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফাঁসির আসামি। ছাত্র জনতার রোষের মুখে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হয় কয়েকশো মামলা। 15 মাসের মাথায় মানবতা বিরোধী 4 অপরাধে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ। মানবতা বিরোধী অপরাধের পর পুরো বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই সিনিয়র আইনজীবী বলছেন, এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারেও কাজে লাগবে। আগে আইসিটির যে সমস্ত বিচার কাজ হয়েছে তার তুলনায় অনেক বেশি স্বচ্ছই আমার মনে হয়েছে। শেখ হাসিনার নিজের বিভিন্ন বক্তব্য, যেখানে তিনি বলছেন যে এটা করা তার দায়িত্ব ছিল, এভাবে আন্দোলন দমন করা। তারপরে হলো একজন স্টেট উইটনেসের বক্তব্য, এটা সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়ার কথা। যখন দলের বিচারের বিষয় আসবে, এই বিচারের ফলাফল নিশ্চয়ই সেখানে উপস্থাপন করা হবে। শেখ হাসিনার রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত উল্লেখ করেই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, জুলাই হত্যাযজ্ঞের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই রায়টি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হিসাবে প্রমাণিত হয়েছে। যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য কিন্তু এখানে বড় একটা ইতিহাসের শিক্ষা। তাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরো অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জই হবে। মৃত্যুদণ্ড হয় ভারত থেকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ দুই বিশেষজ্ঞেরই। অনেকগুলো দেশেরই নিয়ম আছে যে তারা কাউকে ফেরত দেবে না যদি ফেরত দেওয়ার পরে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়। ভারতের সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যাপনের বিষয়ে একটা চুক্তি আছে। সেই চুক্তির আলোকে আইনি প্রক্রিয়া চালানো এবং কূটনৈতিক তৎপরতা চালানো। তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এটা আমরা খুব সহজে এটা প্রত্যাশা করলেও ভারত এই কাজটি করবে কিনা আমরা জানি না। জুলাই আন্দোলন দমনে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।
যারা দেশ ও জনগণের সঙ্গে বেইমানি করে তাদের পরিণতি সব সময় খারাপ হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বগুড়ার সাতমাথায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে তিনি বলেন, দিনের ভোট রাতে করার জন্য শেখ হাসিনা ৮,০০০ কোটি টাকা খরচ করেছেন, যার মধ্যে ৩,০০০ কোটি প্রশাসনের কর্তারা পেয়েছেন বলে অভিযোগ করেন রিজভী। বলেন, দেশ ও জনগণের সম্পদ লুট করলে সেই রাজনৈতিক দল জনগণের হতে পারে না। পরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। এছাড়া প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, শিক্ষার্থীদের বই, কৃষকদের সার ও বীজ বিতরণ এবং শ্রমিকদের শীতের পোশাক বিতরণ করা হয়। সাবেক সদস্য, স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি, আমাদের সাধারণ সম্পাদক। দিনের ভোট রাত্রে এইটি করার জন্য ৮,০০০ কোটি টাকা খরচ করেছিলেন শেখ হাসিনা। এর মধ্যে ৩,০০০ কোটি টাকা যারা যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, গোয়েন্দা সংস্থা এই কাজের রপ্ত ছিলেন, দিনের ভোট রাত্রে তাদেরকে দিয়েছেন। নিজের দেশের সাথে বেইমানি করে, স্বাধীনতার সাথে বেইমানি করে, যারা জনগণের রক্ত চুষে খায় তাদের পরিণতি অত্যন্ত খারাপ হয়। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৪০,০০০ বডি ক্যামেরা কেনার কথা বলা হলেও সে সংখ্যা কমবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন, বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে ১৭,০০০ শটগান কেনার এবং চাহিদা থাকায় ১ লাখ ই-পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের ক্যাম্পের জন্য অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়ার পাশাপাশি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত রানওয়ের বরাদ্দ পুনর্মূল্যায়ন করা হয়েছে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল, গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। এবং যে আমরা দরে পেয়েছি এটা বেশ সময়টা কমবে। সংখ্যাটা বডি ক্যামেরা শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি সংখ্যাটা কমবে। আমি কত কমবে এখন বলবো না, প্রায় ১৭,০০০ শর্টগান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। মানে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। আগের যে ক্রয় তার তুলনায় এটা অত্যন্ত কম্পিটিটিভ প্রাইস। জনপ্রিয়তায় কাল হলো পল্লবী যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার। দলে বড় পদ পাওয়ার কথা ছিল তার। এই ঈর্ষা থেকেই তাকে সন্ত্রাসীদের মাধ্যমে হত্যা করিয়েছে দলেরই কেউ, এমন দাবি করেছেন কিবরিয়ার স্বজন ও বন্ধুরা। এদিকে ময়নাতদন্তে তার শরীরে 18টি গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর কারণও গুলি। এই ঘটনায় আটক জনিকে জিজ্ঞাসাবাদে কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। দুই হাত তুলে খুনিদের বিচার চাইছেন পল্লবীর যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার শাশুড়ি। আমার বাবার মতো বাবা আমি পৃথিবীতে দেখি না। আমার মেয়ের জামাই নয়, আমার কলিজার টুকরা। মরদেহ মিরপুরের নিজ বাসায় নেয়ার পর কান্নায় ভেঙে পড়েন কিবরিয়ার স্বজনরা ও এলাকাবাসী। সবাই ভালো লোক, আমরা কি করবো, আমাদের কিছু করার নাই। আমার দ্বারা সম্ভব এগুলি মানতেই পারতেছি না। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে হয় কিবরিয়ার ময়নাতদন্ত। শরীরে পাওয়া যায় 18টি ক্ষতচিহ্ন। স্বজন ও বন্ধুদের অভিযোগ, এলাকায় জনপ্রিয়তার কারণে সামনে দলে বড় পদ পেতেন কিবরিয়া। এই ঈর্ষা থেকেই সন্ত্রাসীদের মাধ্যমে তাকে হত্যা করানো হয়েছে। এটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বাইরে মারছে। আমার বাইরে এত জনপ্রিয়তা ছিল এই এলাকায়। সে যুবদলের সদস্য ছিল পল্লবী থানার। তার ডাকে এই পল্লবীতে 10 থেকে 15,000 পোলাপান ভিড় হতো। তার অনেক জনপ্রিয়তা। মরদেহ দেখতে এসে দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। যারা এই নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত, আমরা আশা করি যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাকিরা যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে অ্যারেস্ট করে যাতে তাদের বিচার কার্য সম্পন্ন করা হয়। হত্যায় জড়িত সন্দেহে জনি নামের একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে আরো কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। জড়িতদের গ্রেফতারের পাশাপাশি হত্যার কারণ বের করতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। হত্যাকাণ্ডের ঘটনায় অস্ত্র ব্যবহারের বিষয়টা আমরা দেখেছি, এটা এখনো উদ্ধার হয়নি। আমরা চেষ্টা করছি দ্রুততম সময়ের ভিতরে যারা হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত এবং যে অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো উদ্ধার করার জন্য। রাজধানীর পল্লবীর এই হার্ডওয়্যারের দোকানে সোমবার সন্ধ্যায় গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। হত্যার পর কেউ বলছে তার জনপ্রিয়তা, আবার কেউ বলছে রাজনৈতিক কন্দল, আবার কেউ বলছে শীর্ষ সন্ত্রাসীদের সাথে যোগসাজশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু নাম এসেছে।
তাদের গ্রেপ্তার করা গেলেই সূরা হবে এই হত্যার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ হিসেবে পল্লবীতে গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মহানগর দক্ষিণ যুবদলের মতবিনিময় সভায় কিবরিয়া হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি। অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণে দেশে মবক্রেসি চালু হয়েছে বলে অভিযোগ করে যুবদল সভাপতি বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত নির্বাচন প্রয়োজন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলে মন্তব্য করেন যুবদল সাধারণ সম্পাদক। গোলাম কিবরিয়াকে কিভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন। এতটুকু অন্তপক্ষে আপনারা বুঝেছেন যে হত্যাকাণ্ডটি পুরোপুরি পরিকল্পিত ছিল। একটি মহল নির্বাচনকে বানচাল করতে চায়। এই হত্যাকাণ্ড কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচনকে যারা প্রলম্বিত করতে চান কিংবা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান, অনেক ধরনের কৌশলী এবং কুশীলবরা কাজ করছে যাতে বাংলাদেশে নির্বাচন না হয়। সময় সংবাদে আরও থাকছে, জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিপূরণের আশ্বাস পেল বাংলাদেশ, এখনো চূড়ান্ত হয়নি টাকার অঙ্ক। মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু, দর কষাকষির পরামর্শ বিশেষজ্ঞের। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে সিসার ব্যবসা, অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ডেলিভারি, এমন একটি চক্রের হোতা সহ 2 জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা হয়েছে 18 কেজি সিসা। গাড়িতে বসেই চলছে আয়োজন, পোর্টেবল ডিভাইসে নানা উপকরণ সাজিয়ে মুহূর্তেই তৈরি সিসা। চটকদার বিজ্ঞাপনে সামাজিক যোগাযোগ মাধ্যমের গোপন গ্রুপে চলছে কেনাবেচা। এমনই একটি চক্রের সন্ধান পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ক্রেতা সেজে চক্রের হোতা আব্দুল আলিম ওয়াসিফ সহ 2 জনকে আটক করে ডিএনসি। উদ্ধার করা হয় 6 বছরের মধ্যে সবচেয়ে বড় চালান। 18 কেজি সীসা সহ 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমাদের ডিএনসির কর্মকর্তাগণ ছদ্মবেশে ক্রেতা সেজে চক্রের ডেলিভারি ম্যান আশিকুর রহমানকে প্রথমে আটক করে। স্বামীর দেয়া তথ্য যাচাই করে ডিএনসির দল দ্রুত উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়াম প্লাজায় অবস্থিত ইনোভেট নামক দোকানটিকে চিহ্নিত করে। দোকানের মালিক আব্দুল আলিম ওয়াসিফ এটার সঙ্গে যুক্ত, তাকে আটক করা হয়। অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সিসা ডেলিভারি দিয়ে আসছিল ওয়াসিফ। ডেলিভারির কাজে যুক্ত ছিল একাধিক ব্যক্তি। জিজ্ঞাসাবাদে ওয়াসিফ স্বীকার করে যে সে দীর্ঘদিন ধরে অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে সিসা সরবরাহ করত এবং তার একটা নেটওয়ার্ক সক্রিয় আছে। গ্রেপ্তার 2 আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত 2020 অনুসারে মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যে। এদিকে মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি থেকে 1050 পিস ইয়াবাসহ 1 চিকিৎসক ও 1 মাদক কারবারি এবং উত্তরায় 6000 পিস ইয়াবাসহ 2 নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর শ্যামপুর থেকে 3টি বিদেশি পিস্তল, 60 রাউন্ড গুলি ও মাদক সহ 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মাদক ব্যবসা একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় অস্ত্র ব্যবহার করছিল চক্রটি। অস্ত্রের উৎস খুঁজে বের করতে কাজ করছে পুলিশ। দীর্ঘদিন ধরে রাজধানীর শ্যামপুর এলাকায় মাদক কারবারে জড়িত টিটু, শানু ও শামীম। ব্যবসা নিয়ন্ত্রণে হরহামেশা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আসছে চক্রটি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ধরা পড়া এই 3 মাদক কারবারের কাছ থেকে উদ্ধার করা হয় 3টি পিস্তল, 60 রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ মাদক। ব্রিফিংয়ে পুলিশ জানায়, মাদক ব্যবসা টিকিয়ে রাখতে নিয়মিত অস্ত্র ব্যবহার করত চক্রটি। অস্ত্রগুলো ভাড়া দিয়ে থাকে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে এগুলো তাদের মাদকের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য টিকিয়ে রাখতে তারা এই মাদক অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। রাজনৈতিক কোনো স্থিতিশীলতার ক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার হয়ে থাকে কিনা এবং এই উক্ত এলাকায় আর কোন কোন মাদকের সাম্রাজ্য আছে বা মাদক ব্যবসায়ী আছে আর কারো কারো কাছে অস্ত্রগুলো আছে, আমরা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করব। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎপত্তি ও উৎস নিয়েও তদন্ত চলছে। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থানে আইন শৃঙ্খলা বাহিনীর খোয়া যাওয়া অস্ত্র, সেগুলোর সঙ্গে মিল আছে কি না তাও পরীক্ষা করছে ডিবি। জুলাই আগস্ট ঘটনায় আমাদের থানা পুলিশ হেফাজত থেকে অর্থাৎ পুলিশের অনেক অস্ত্র অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর অনেক অস্ত্র কিন্তু খোয়া গিয়েছে। আমরা সেখানে মিলাই দেখব যে সেখানে পুলিশের ব্যবহৃত কোনো অস্ত্র এখানে ছিল কিনা। বিদ্যুৎ জ্বালানি খাতে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে কার্যকর ব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট
জিডি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। জ্বালানি খাতে ন্যায্য রূপান্তরে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার নিশ্চিতে 12 দফা নাগরিক ইশতেহার তুলে ধরেন জোটের নেতারা। নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়ার দাবি জানিয়ে বলা হয়, নতুন করে আর কোনো কয়লা, গ্যাস ও তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের অনুমোদন দেওয়া যাবে না। 2041 সালের মধ্যে 40% ও 2050 সালের মধ্যে 100% নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক অভিঘাত মোকাবিলা, অর্থনৈতিক উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে জাতীয় জ্বালানি নীতি প্রণয়নের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সম্ভাব্য দুর্নীতি প্রতিরোধের জন্য পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালায় পরিমার্জন করে সকল ধরনের বিদ্যুৎ ক্রয় চুক্তি তথ্য অধিকার আইনের আওতায় উন্মুক্ত করতে হবে। দুর্নীতির সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং বিদ্যুৎ খাত থেকে পাচারকৃত অর্থ। সময় সংবাদে আরও থাকছে। গাজায় বিদেশি সেনা মোতায়েনে মার্কিন পরিকল্পনা জাতিসংঘে অনুমোদন। প্রত্যাখ্যান হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠীর। যুদ্ধবিরতির মধ্যে চলছে ইসরায়েলি হামলা। রিয়াজুল ইসলামকে ভিপি ও আলী মারিফকে জিএস প্রার্থী করে যকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে শিবির। দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করা হয়। ভিপি প্রার্থী রিয়াজুল প্রত্যাশা করেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে ক্যাম্পাসে সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে যকসু নির্বাচন কমিশন। জুলাই আগস্ট আন্দোলন সহ সংগঠনের ক্রান্তি লগ্নে বিশেষ অবদান রাখা নেতাকর্মীদের প্যানেলে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির। 60তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অন্যান্য বছরের তুলনায় এবারের আয়োজন অনাড়ম্বর হওয়ায় অসন্তোষ প্রকাশ করছেন চাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। হীরক জয়ন্তীর আয়োজন না থাকা নিয়ে উঠেছে প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন নিগার মেহরিন রিনি। 60 বছর পূর্ণ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। উৎসবমুখর পরিবেশে হীরক জয়ন্তী উদযাপনের কথা থাকলেও আয়োজন হলো নিতান্তই সাদামাটা। মঙ্গলবার সকাল 10:30টায় ক্যাম্পাসে বের হয় শোভাযাত্রা। এতে অংশ নেন সীমিত সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। ক্লাস পরীক্ষা চলায় শোভাযাত্রা বা কেক কাটা কোনোটিতেই তেমন দেখা মেলেনি শিক্ষার্থীদের। হীরক জয়ন্তী না হওয়ায় প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। জাঁকজমকপূর্ণ আয়োজন হীরক জয়ন্তীতেও থাকা উচিত। সাংস্কৃতিক প্রোগ্রামগুলো যদি প্রচারিত হতো এবং সেটা আমাদের মনে রাখার মতোই হতো। এদিকে প্রায় দীর্ঘ 3 যুগ পেরিয়ে চাকসু নির্বাচনের পর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন নিয়ে প্রত্যাশায় ভাটা পড়ার কথা জানান নির্বাচিত প্রতিনিধিরা। এবারই সবচেয়ে দায়সারাভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে বলে হতাশা প্রকাশ করেন তারা। হীরক জয়ন্তীর মতো একটা দিন কিন্তু তেমন কোনো আয়োজন দেখছি না, মনে হচ্ছে একটা নর্মাল দিবস পালন করা হচ্ছে। যেই সময় উৎসব হবে সেই উৎসবে হীরক জয়ন্তী প্লাস অন্য যে প্রোগ্রাম সেটা যেন সুন্দরভাবে করে। হীরক জয়ন্তী উপলক্ষে আমাদের একটি প্রোগ্রাম হবে বলেন ভিসি মহোদয় এবং প্রভৃতি যারা ছিলেন তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। তবে আশার কথা শোনাচ্ছে কর্তৃপক্ষ। প্রাক্তন বর্তমান সব শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয় বড় পরিসরে হীরক জয়ন্তী উদযাপনের কথা ভাবছে বলে জানিয়েছেন প্রক্টর। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লগ্ন থেকে আজ পর্যন্ত যত ছাত্রছাত্রী বিভিন্ন স্থানে তারা প্রতিষ্ঠা লাভ করেছে দেশে বিদেশে, তাদের উপস্থিতি একান্ত প্রয়োজন। গুছিয়ে নিয়ে তারপর আয়োজন করা উচিত। 1966 সালের 18 নভেম্বর 200 শিক্ষার্থী ও 7 জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নিগার মেহরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। জলবায়ু সম্মেলন থেকে ক্ষতিপূরণের আশ্বাস মিললেও বাংলাদেশ কি পরিমাণ ক্ষতিপূরণ পাবে তা চূড়ান্ত হয়নি। COP30 সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানান, ক্ষতিপূরণ আদায়ে পরিকল্পনা তুলে ধরার পর শুরু হয়েছে 2 দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। তবে প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকায় প্রতিশ্রুতি ও প্রত্যাশার 10% অর্থও মিলছে না বলে জানান বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলেম থেকে বিস্তারিত প্রসূন আশিসের রিপোর্ট। বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রথম সপ্তাহে বাংলাদেশ সহ স্বল্পোন্নত এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে নিজ নিজ দেশের জাতীয় পরিকল্পনা। একই সঙ্গে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন এসব দেশের কর্মকর্তারা। বিশেষ করে 2015 সালে প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমিয়ে আনা, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা এবং একটি বৈশ্বিক অভিযোজন পরিকল্পনা প্রণয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছে প্রায় 74টি দেশ। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 2 দিনব্যাপী মন্ত্রী পর্যায়ের দর কষাকষি। 2035-এর মধ্যে আমাদের চেষ্টা থাকবে গ্লোবালি কালেকটিভলি $1.3 ট্রিলিয়ন এটা মোবিলাইজ করা এবং সবাই মিলে সেটাকে কালেকশন করা, সেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।
অর্থ যোগান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকায় প্রত্যাশার 10% তহবিলও বাংলাদেশ পাচ্ছে না জানিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ বাংলাদেশকে আরো জোরালোভাবে দর কষাকষি করতে হবে। শুধু অর্থ যোগানে পিছিয়ে নেই, আমরা টেকনোলজিতে পিছিয়ে আছি। আমার কাছে মনে হয় 10% অর্থ কিন্তু আমাদের পটে আসছে না। উন্নত দেশগুলো আরো বেশি সক্রিয় হওয়া, সাপোর্টিভ হওয়া। সবশেষে হচ্ছে যে ক্লাইমেট ফান্ডগুলোর যে প্রক্রিয়াগত জটিলতা সেটা দূর হওয়া। তবে শুধু দর কষাকষির মাধ্যমে সফলতা সম্ভব নয় জানিয়ে কপ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাস মিলেছে। বাংলাদেশ ডেলিগেশনটা সেই চেষ্টাটা করে যে G77 বা অন্যান্য দেশের সাথে মিলে ফুড সিস্টেমসকে একটা কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। যারা ক্ষতিগ্রস্ত দেশ তাদের পক্ষ থেকে ভালো একটা ভূমিকা আছে। কি পরিমাণ ক্ষতিপূরণ আসতে পারে সেটি এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি। প্রতি বছর বিশ্ব জলবায়ু সম্মেলনের আসরে বাংলাদেশ যোগ দিলেও ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণ আদায়ে অনেকটাই ব্যর্থ হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এবারের সম্মেলন থেকে অনেকটাই ইতিবাচক ফল আসবে বলে মনে করছেন সরকারি কর্মকর্তারা। ব্রাজিলের বেলেমে আয়োজিত কপ সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, গণভোট ও নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করছেন ইসির সচিব আক্তার আহমেদ। সরাসরি যাচ্ছে সেখানে। 12,96,95,183, ঠিক আছে? ওকে স্যার, একটা বিষয় পার্সেন্টের একটা বিষয় দেখলাম মার্চে, এটা আপনাদের পরে না হয় ডেটাটা দিয়ে দেবো সেটা কেন এখন আর আমার কাছে আছে, কিন্তু এর জন্য হ্যাঁ মহিলাদের ক্ষেত্রে আলাদা করে আমার প্রশ্ন ছিল বলছি বিগত সময় দেখা যাচ্ছে পুরুষ ভোটাররা মহিলা কিন্তু আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। এখন সেটা এবার আমাদের কারণ কি বলে মনে করছেন? স্পেসিফিক কোনো এরিয়া আছে কিনা যেখানে না এভাবে আমরা টোটালটা বলেছি। এখন স্পেসিফিক এরিয়া তো আমরা বলতে পারবো, কিন্তু সেটা নিয়ে বড় কথা না। কথাটা হচ্ছে যে প্রথমত বাড়ি বাড়ি আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে বাড়ি বাড়ি যাওয়া এবং নির্বাচনে যে আমরা বিভিন্ন সময় যে আপনার ভোটার তালিকাভুক্তির জন্য উদ্বুদ্ধকরণ এবং প্রচার প্রচারণা আপনাদের মাধ্যমে তাদেরকে জানানো ইত্যাদির প্রেক্ষাপটে এটা বেড়েছে বলে আমরা বিশ্বাস করি। ঠিক আছে, 4.16 আপনার কাছে কেন আনইউজুয়াল মনে হচ্ছে? আমি তো বললাম যে অতীতে যারা বিমুখ ছিলেন এবার তারা এসছেন, সেটাই আর কি। বরং আমরা এটাকে একটা ভালো ইন্ডিকেটর মনে করতে পারি, কারণ হচ্ছে যে আমরা অতীতে যে গ্যাপটা যেটা ছিল সেটাকে কমেছে এবং নারী পুরুষের ভোটার সংখ্যাটা করেছে। আনইউজুয়াল তো না, বরং এটাই হওয়া উচিত যে কমে এখন ভবিষ্যতে যদি এটা হয় তখন আমরা বলতে পারবো যে অতীতে 4.18 হয়েছে, আপনার এখন কেন কমলো বা বাড়লো। হ্যাঁ না, মার্চ থেকে, ঠিক আছে। সরকারের পক্ষ থেকে তো একই দিনে জাতীয় নির্বাচন গণভোট। আমি আরেকটু আছে, আমি সেটুকু শেষ করে নিই। আরেকটা হচ্ছে রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যাপারে আপনারা যে একটা বিষয় আমি বলেছিলাম, দুটো বিষয় আপনাদের সাথে কথা বলতে এসেছি। আপনারা জানেন যে আমরা 143টা রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে কাজ করা শুরু করেছিলাম। প্রথম পর্যায়ের পর্যালোচনায় 121টা দলকে আমরা নামঞ্জুর করেছি। পরবর্তীতে 22টা দলের নিবন্ধন নিয়ে আমরা কাজ করতে শুরু করি। তার থেকে 3টা দলের ব্যাপারে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম। 3টা দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী আর বাংলাদেশ আম জনগণ পার্টি। এই তিনটা পত্রিকায় যে বিজ্ঞপ্তি দিয়েছিলাম সে বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় আমরা কিছু সংখ্যক আপত্তি পেয়েছি বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিষয়ে কোনো বিরূপ মতামত পাইনি। সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আম জনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে।
আপত্তিগুলোর মধ্যে কি বলা যায় কি ধরনের উল্লেখযোগ্য কোনো আপত্তি আছে যেটা উল্লেখযোগ্য আপত্তি আছে বলে বিবেচনাধীন আপত্তি আছে বলেই তো এটা পর্যালোচনার কথা বলা হয়েছে। এখন আপনি যদি স্পেসিফিক করে বলেন তাহলে আমাকে আরো সময় দিতে হবে আমি একটু বলার জন্য। আমি তো বলেছি পর্যালোচনা, শুনানি ও পর্যালোচনার একটা অংশ। আমার ভাই এটা পর্যালোচনাটা সাথে শুনানি আছে, আরো অনেক কিছু থাকতে পারে, সেটা পর্যায়ক্রমে আপনাদেরকে জানিয়ে দেবো। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন ভবনে। ইসি সচিব আক্তার আহমেদের ব্রিফিং এর সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাইয়ের বছরের শেষ ম্যাচে রাতে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত। এরই মধ্যে জাতীয় স্টেডিয়ামে আসতে শুরু করেছেন দর্শকরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফাহিম ইসলাম। সর্বশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ফাহিম, বেলা ৩টার দিকে কিন্তু জাতীয় স্টেডিয়াম ঢাকার যেই গেটগুলো সেই গেটগুলো খুলে দেওয়া হয়েছে। দর্শকরা যেতে নির্বিঘ্নে আসলে জাতীয় স্টেডিয়াম ঢাকায় প্রবেশ করতে পারেন, সেক্ষেত্রে আসলে দর্শকরা প্রবেশ করতে শুরু করে দিয়েছেন। যদিও এখন পর্যন্ত আসলে তেমন একটা দর্শকের সমাগম নেই, তবে যখন বেলা গড়াবে তখন আসলে দর্শকদের সমাগম বাড়বে। এখন পর্যন্ত আসলে আমরা দেখছি যে আসলে যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে জোরদার করা হয়েছে। কয়েকটা ধাপ পেরিয়ে কিন্তু দর্শকদেরকে স্টেডিয়ামে প্রবেশ করতে হয়েছে। আসলে যদি আমি ম্যাচটার কথা বলি, যে এই ম্যাচটা আসলে সাউথ এশিয়ান ডার্বি বলা হয়, সেই ম্যাচটাকে, এই ম্যাচ ঘিরে আসলে সমর্থকদের মাঝে যেমন উন্মাদনা, তেমন সেই উন্মাদনা কাজ করছে আসলে ফুটবলারদের মাঝে। এবং এই ম্যাচ জিতে আসলে এই যে বছরের শেষ খেলাটা, সেই বছরটা আসলে শেষ করতে চায় বাংলাদেশ ফুটবল দল। তবে দর্শকদের একটা কথা জানিয়ে রাখতে চাই যে আসলে যে ভারতের যে বিদেশি বংশোদ্ভূত ফুটবলার রায়ান উইলিয়ামস, তিনি যাকে আসলে ভারত উড়িয়ে নিয়ে এসেছে কোনো এনওসি ছাড়া, তিনি কিন্তু আসলে বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না শেষ পর্যন্ত। ফিফা এবং কি যেই ক্রিকেট ফুটবল অস্ট্রেলিয়ার যে ছাড়পত্র, সেই ছাড়পত্র আসলে না পাওয়ার কারণে শেষ পর্যন্ত তিনি খেলতে পারছেন না। আর যদি ম্যাচের কথা বলি, যে আজকের ম্যাচে কিন্তু আসলে দুইটি পরিবর্তন হয়তো হাবিয়ার কাবরেরা স্কোয়াডে একাদশে আনতে পারেন। সেখানে আসলে সমিত সোম, যিনি গত ম্যাচে আসলে শুরুর একাদশে খেলতে পারেননি, তিনি আসলে আজকে তাকে শুরুর একাদশে দেখা যেতে পারে। আর যদি সোহেল রানা জুনিয়র যিনি রয়েছেন, তিনি হাবিয়ার কাবরেরার আশীর্বাদ পুষ্ট না হলে কিন্তু তিনিও আজকে কিন্তু বাদ পড়তে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু যেই দুই পরিবর্তন নিয়ে কিন্তু আজকে আসলে মাঠে নামতে পারে। তো আসলে স্টেডিয়ামে এখন পর্যন্ত দর্শকরা তেমন সমাগম ঘটেনি। তো জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে ভারত ও বাংলাদেশ ম্যাচের খবর নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় স্টেডিয়ামে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শেখ হাসিনা ও কামালকে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করছে প্রসিকিউশন। পাঠানো হবে ফাঁসির পরোয়ানা। রায় ভূমিকা রাখবে আওয়ামী লীগের বিচারেও মত বিশেষজ্ঞের। ভোট কেন্দ্রের নিরাপত্তায় 40,000 নয়, কমছে বডি ক্যামেরার সংখ্যা। ক্রয় কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা আনসার বাহিনীর জন্য কেনা হচ্ছে 17,000 শটগান। এই ছিল বিকেল ৩টার সময় সংবাদে। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।